কোনো ব্যাপার না, আমি পথশ্রীর মাধ্যমে যত রাস্তা হয় আমি করে দেব। মা, আমি তোমাদেরকে কেন এগুলো বলছি, তার কারণ আমরাও যখন দেখি না যে আমাদের মধ্যে ওই যে উপভোক্তা, কেউ ধরো লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, কেউ স্বাস্থ্যসাথী পেয়েছে, কারোর চিকিৎসা হচ্ছে স্বাস্থ্যসাথীতে। আমার কোনো একটা ছোট বোন, সে কন্যাশ্রী পড়ে এখন স্কলারশিপের দিকে এগোচ্ছে আস্তে আস্তে, সবুজ সাথীর সাইকেল পেয়েছে। আগে ভাবতে পারতে কোনোদিন যে একটা দুয়ারে সরকার বলে জিনিস হবে, যেখানে সরকার তোমাদের দুয়ারে আসবে? সিপিএম এর আমলে বাবুদের কাছাকাছি যাওয়া যেত না, আজকে মমতাদি সেটা সম্ভব করেছে। বার্ধক্য ভাতা করেছে আমার বয়স্ক মায়েদের জন্য, বিধবা ভাতা করেছে। ঠাকুর মশাই বলতে পারবেন কি দরকার ছিল, না দিলেই হতো। কিন্তু এটার মানে হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী। উনি মানুষকে ভালোবাসেন। উনি বলেন সবার উপর মানব সত্য, তাহার উপর নয়। মানুষের জন্য কাজ করতে হবে, তাদের জন্য প্রাণপাত করে দিতে হবে। দিদিরও তো বয়স হয়েছে, বলো, দিদিরও তো 65 বছরের উপরে বয়স। উনি কোনসে নিজের জন্য 10 তলা বাড়ি বানাচ্ছেন, নিজের জন্য প্লেন কিনছেন, একটা সাদা শাড়ি একটা হাওয়াই চটি পরে 24 ঘন্টা কাজ করে। কালকে দেখেছো জলপাইগুড়িতে ওরকম ঝড় হয়েছে, রাত্রি 12টার সময় মুখ্যমন্ত্রী পৌঁছেছে জলপাইগুড়িতে। বাড়িতে বসে থাকতে পারতো তো। আজকে করোনা যখন হলো, সব মুখ্যমন্ত্রীরা কিন্তু নিজের প্রাণের ভয়, যে বাবা আমার যাতে করোনা হয়ে যায়, আমার যাতে কিছু না হয়ে যায়, সেই জন্য সেই ভয় বাড়িতে বসে থাকতো। মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী যে শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য যে দূরত্ব বজায় রাখতে হবে, রাস্তায় নেমে ওই করোনার ভয়াবহ সময় নিজের প্রাণের তোয়াক্কা না করে একটা চক নিয়ে রাস্তা এরকম করে গোল গোল করে দাগ কাটতো। দেখেছো তো তোমরা? এগুলো তো আমি বানিয়ে বলছি না মা, সবার জন্য করে ওঠা যায় না মা। চেষ্টা আমরা সবার জন্য করি, কিন্তু এত জনসংখ্যা, এত পপুলেশন, 14 কোটি মানুষ, সবার জন্য কাজ করতে গেলে আরেকটু সময় দরকার। 12 বছরের সরকার, বাচ্চা সরকার, 34 বছর কি অবস্থায় আমরা ছিলাম। কাজে তোমাদেরকে আমার এইটুকুই বলার, যে যখন ভোটটা দেবে বা নিজে অন্যান্য লোকের সাথে কথা বলবে, তাদেরকে বলবে যে আমরা কোথায় পড়েছিলাম আর আমরা কোথায় এসেছি। আজকে আমার মা বোনদের জন্য তাদের বাবারা অতটা ভাবে না, তাদের বড়রা যতটা ভাবে না যতটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে, তাই কি না? আজকে আমার মা যে 1000 টাকা, বা আমার একটা ছোট বোন যে 1000 টাকা পাচ্ছে একটা লক্ষ্মীর ভান্ডারে, তাকে নিজের বরের কাছে হাত পাততে হয় না যে ওগো আমাকে 100টা টাকা দাও না, বাপের বাড়ি যাচ্ছি, একটু মিষ্টি নিয়ে যাই বা একটু মাছ কিনে নিয়ে যাই, তাই কিনা মা? ঠিক বলেছি। উল্টে বর এসে বলে যে ওগো লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে, 100টা টাকা দাও না, বলে কিনা? তা এইটাই তো শক্তি মা। এই খেলাটা কে ঘুরিয়েছে? এই খেলাটা মমতা দি ঘুরিয়েছে। কাজে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব যে আমাদেরকে আগলে রাখে তার পাশে যেন আমরা থাকতে পারি, এটাই হচ্ছে আসল কথা। এবং দেখো, সবার ওপরে এই বিজেপি নামক যে সরকার, বিজেপি কিন্তু মানুষের সঙ্গে মানুষের ব্যবধান বাড়ানোর জন্য আছে। হিন্দুর সঙ্গে মুসলমানকে লড়িয়ে দেবে, ব্রাহ্মণের সঙ্গে কায়স্থকে লড়িয়ে দেবে, আদিবাসীদের সঙ্গে দলিতকে লড়িয়ে দেবে, উচ্চবর্গের সঙ্গে নিম্নবর্গকে লড়িয়ে দেবে, ছেলেদের সঙ্গে মেয়েদেরকে লড়িয়ে দেবে। এটা হচ্ছে ব্রিটিশ আমলের মতো, প্রথমে মানুষকে ভাগ করে দাও, তারপর তাদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দাও। এইটা আমাদের বাংলা নয়। আমাদের যা যা প্রয়োজনীয়তা সব মমতাদি করবে। বিজেপি কারোর জন্য করে না, কিচ্ছু ভাবে না, শুধু নিজের কথা ভাবে। আমাদের প্রধানমন্ত্রী নিজেকে রাজা মনে করেন। তিনি বলেন যে আমি প্রধান সেবক, আসলে উনি প্রধান সেবক না, উনি রাজা মনে করেন নিজেকে। কৃষকদেরকে বঞ্চিত রেখেছে, মজদুরদেরকে বঞ্চিত রেখেছে, ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত রেখেছে, মহিলাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ। আজকে বেকারত্বে দেশ ভরে যাচ্ছে। 15 লক্ষ টাকা বলেছিল অ্যাকাউন্টে দেবে, এখনো দেয়নি। 2 কোটি চাকরি বলেছিল দেবে, 10 বছর হয়ে গেল, মানে 20 কোটি চাকরি 10 বছরে, কিচ্ছু দেয়নি। গ্যাসের দাম বাড়িয়েছে মা, এখন কি বলছে? ইলেকশনের আগে আমি 100 টাকা কমিয়ে দিচ্ছি। তুমি প্রথমে মানুষের জামা খুলে নেবে, তারপর তাকে গামছা দিয়ে বলবে নিজেকে ঢাক, হ্যাঁ কি না মা? তা আমরা কি মানে পাবলিক? হ্যাঁ, মন্দির কা ঘন্টা থোড়ি হ্যাঁ যে যখন ইচ্ছে আসবে আর বাজিয়ে দিয়ে চলে যাবে। আমরা তো মন্দিরের ঘন্টা নই। ঈশ্বর মনে থাক না, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে মসজিদেতে আজান চলুক, ঘন্টা বাজুক মন্দিরে। আমরা এইটুকু চাই। আমরা ধর্ম নিয়ে মানুষকে বোকা বানাতে চাই না। কেউ শিব ঠাকুরের পুজো করবে, কেউ মা দুর্গার পুজো করবে, কেউ লক্ষ্মী নারায়ণ বলবে, কেউ রাধে রাধে বলবে।
আল্লাহর নাম করবে, কেউ গুরু পরবে গান গাইবে, কেউ জিসাস ক্রাইস্টকে মানবে, কেউ মাঝি থানে যাবে। এইটাই তো আমাদের বৈষম্য, এটাই তো বাংলা। কাজে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। ঈশ্বরের নাম আগে রেখে ভোট চাওয়া যাবে না। উন্নয়ন দেখি, কটা স্কুল হলো, কটা কলেজ হলো, তোমাদের বাড়ির ছেলেপুলেরা চাকরি পেলো কি পেলো না, স্বাস্থ্য এলো কি এলো না, এইসব দেখে ভোট দিতে হবে। যাই হোক, অনেক বেশি কথা আমি তোমাদের বলবো না। একটা কথা তোমাদের বলি, ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার কথাটা জানো তো? সবাই বলে, বিজেপি বলে যে আমরা এলে ডবল ইঞ্জিন সরকার করে দেব। আমি তোমাকে বলছি, এখানকার প্রধান একজন মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা মা, আমাদের বিধায়িকা, মাননীয় বিধায়িকা ফিরদৌসী দি মহিলা, তিনটে হলে তিনটে ইঞ্জিন হয়ে গেছে কিন্তু। আর এবার সায়নী দি যদি সাংসদ হিসেবে আসে তাহলে 4টে ইঞ্জিন নিয়ে চলবে। কাজে যাদবপুর লোকসভা 4টে ইঞ্জিনে চালাতে হবে কিন্তু। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা নিজেদের সময় বার করে এত কষ্ট করে আমাদের জন্য এসেছো, আমরা কোনোদিন তোমাদেরকে বঞ্চিত করব না, কোনোদিন তোমাদেরকে শোষিত রাখবো না, তোমাদের পাশে থাকবো। কেন বলেছি যাদবপুর নিজের মেয়েকে চায়? কারণ সায়নী ঘোষ আগামী 5 বছর বাড়ির মেয়ে হওয়া কাকে বলে সেটা নিজের কাজে প্রমাণ করে দেবে। এই কথা তোমাদেরকে আমি আজকে দিয়ে যাচ্ছি এখান থেকে। মন থেকে শুধু বিশ্বাস রাখবে একটা জিনিস, যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। কেউ যদি তোমাদের পাশে থাকে, কেউ যদি তোমাদের জন্য লড়াই করে, তাহলে তার নাম মমতা ব্যানার্জি। যেদিন দিদি থাকবে না, সেদিন মানুষ বুঝতে পারবে যে একজন অন্তত বেঁচে ছিল যে চোখে চোখ রেখে লড়াই করত, যে মোদীকে বলতো যে মানা कि आप में बहुत दम है, मोदी जी माना कि आप में बहुत दम है, लेकिन इस बार आपके सामने हम हैं, हम हैं, हम हैं। তোমাদের দাবি দেওয়া সংসদে তুলে নিয়ে যাওয়ার দায়িত্ব সায়নী ঘোষ নিজের কাঁধে নেবে। তোমাদের পাশে থাকবো, তোমাদের সঙ্গে থাকবো এবং উন্নয়নের নবজোয়ার বইবে। এই কথা বলে আজকে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। মা, খুব ভালো থাকো, আগামী দিন অনেক সুন্দর হবে এবং সুন্দর যদি কেউ বানাতে পারে তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম তৃণমূল কংগ্রেস। তাহলে একসাথে জোর গলা একটু বলো, মা বলো জয় বাংলা, মা বলো জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকো মা, ভালো থাকো।